বিয়েবাড়ির সবার সামনে তানভীর ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল নীর। তানভীর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নীর তাকে ছাড়ছে না। সবার চোখ যেন ছানাবড়া হয়ে গেল। বরযাত্রীদের সামনে যে নীর এ কাজটা করতে পারবে তা কেউ ভাবতে পারেনি। আজ তানভীর বিয়ে, কিন্তু কোত্থেকে নীর তার বডিগার্ডদের নিয়ে হাজির হলো আর এসে স্টেজে উঠে সকলের সামনে তানভীরের ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। 10 মিনিট পর নীর তানভীরকে ছাড়লো। তানভীর তো পুরো বরফ হয়ে দাঁড়িয়ে আছে। এটা কী হলো তার সাথে? তানভীর তো নীরকে এখানে এইভাবে আশা করেনি, করবেই বা কীভাবে? নীর যে বেঁচে আছে তা দেখে তানভীর এক বড়সড় শক খেয়ে গেছে। তার উপর নীর সবার সামনে এমন এক কাজ করবে তা তানভীর ভাবনার বাইরে ছিল। আপাতত সে কোমায় আছে, যে তার সাথে কি হতে গেল। তখনই নীর বলে ওঠে, তারপর শ্বশুরমশাই, আমার বউকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার কথা আপনি ভাবলেন কি করে? ওসমান সাহেব তানভীরের বাবা: চুপ করো বেয়াদব ছেলে, আমার মেয়েকে তো আমি তোমার সাথে বিয়ে দেইনি, তাহলে ও তোমার বউ হয় কোত্থেকে? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল বরের বাবা। ছি ছি ওসমান সাহেব, আপনাকে আমি ভালো জানতাম, আর আপনি, আপনার মেয়ে যে আগে বিয়ে হয়েছে আমাদের কেন জানেননি? ওসমান সাহেব বলল, দেখুন আমার মেয়ে নির্বলে, দেখলেনই তো আমার বউকে আমি কত ভালোবাসি, তার প্রমাণ তো দিলাম। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমি না হয়। বরের বাবা বলে, আমরা আর কিছু দেখতে চাই না, সবাই চলো এখান থেকে। ওসমান সাহেব বলল, আপনারা শুনুন। বরপক্ষরা চলে গেল। সাথে সাথে চারিদিকে কানাঘোষা শুরু হয়ে গেল। কেউ তানভীরকে অপবাদ দিচ্ছে, তো কেউ তানভীর চরিত্রের দিকে আঙুল তুলছে। তা দেখে ওসমান সাহেবের মাথা নিচু হয়ে যায়। সমাজে তার একটা রেপুটেশন আছে, যা আজ এই ছেলে এসে সব মিশিয়ে দিল। ওসমান সাহেব এবার রেগে নীরকে বলল, ওসমান সাহেব বলে, অসভ্য ছেলে, তোমার সাহস হয় কী করে আমার মেয়েকে, আর তুমি কে এখানে সবার সামনে এসব করার মানে কি? নীর বলে, আমি কে তা আপনার মেয়ে ভালো করেই জানে, তাই না জান? ওসমান সাহেব বলে, মানে কি এসবের? নীর বলে, বউ তুমি সত্যি বলবা নাকি আমি বলবো? আচ্ছা আমিই বলি। আমি হলাম আপনার একমাত্র জামাই আর আপনার মেয়ের একমাত্র প্রিয় বর। ওসমান সাহেব বলে, কি জাদা বলছো? আমার মেয়ে তো বিয়েই করেনি, তাহলে তুমি কিভাবে ওর বর হও? নীর বলে, জানি তো বিশ্বাস করবেন না, দাঁড়ান, নুহাস কাবিননামাটা নিয়ে আয় তো। নুহাস কাবিননামাটা নীরের হাতে দেয়। তারপর নীর তা ওসমান সাহেবের হাতে দেয়। ওসমান সাহেব তা হাতে নিয়ে দেখে সত্যি এটা নীর আর তানভীর কাবিননামা, আর তাতে তানভীর সাইনও রয়েছে। এইসব দেখে ওসমান সাহেব মাথায় হাত দিয়ে বসে। তা দেখে নীর বলে, কি বিশ্বাস হলো তো যে আমি আপনার মেয়ের একমাত্র বর? এখন হয়তো আপনার মাথায় আস্তে আস্তে কীভাবে কি হলো, তাই তো? আসলে এই যখন হোস্টেলে পড়তো তখন আমাদের পরিচয় হয়। ওই যে কলেজে পড়ছিল, আমি সেই কলেজের ট্রাস্টে ছিলাম। তানভীর আমাকে আগে থেকে পছন্দ করতো, কিন্তু আমি কোন সময় ওকে পাত্তা দিইনি। একদিন তো কিছু কথাও শুনিয়ে গিয়েছিলাম, আর সেটা নাকি ওর ইগোতে লেগে যায়। তারপর থেকে জেদ ধরে বসে সে নাকি আমার থেকে এর প্রতিশোধ নেবে। এরপর ও প্রতিশোধ নেওয়ার জন্য পিছু পড়ে যায়। সে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে থাকে, আর একসময় আমি ওর ভালোবাসা দেখে ওকে ভালোবেসে ফেলি। কিন্তু কিছুদিন না যেতেই তানভীর আমায় বিয়ে করার জন্য জোর করতে থাকে। যেহেতু আমি ওকে ভালোবাসতাম, তাই তখন আমিও রাজি হয়ে ওকে বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের পরের দিন ওকে আমি আর খুঁজে পাইনি। পরে ওর ফ্রেন্ডের জিজ্ঞেস করে জানি ও এইসব আমার থেকে ওর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছে, আর ও আমায় ধোঁকা দিয়ে এখানে আপনার কাছে চলে এসেছে। এখন যত যাই হোক, ও আমার স্ত্রী, ও আমায় ভালো না বাসুক, আমি তো বাসি নাকি, তাই আমি ওকে আমার কাছে নিয়ে আসবো বলে ঠিক করি। কিন্তু মাঝে আমার কিছু কাজ পড়ে যায়, যার জন্য আমায় দেশের বাইরে যেতে হয়। কিন্তু আজ যখন এসে শুনলাম ও অন্য কাউকে বিয়ে করছে, তখন মাথায় আগুন ধরে যায়। যত যাই হোক, আমি ওকে সত্যি ভালোবাসি, আর ও আমার বউ। আমি কিভাবে ওকে অন্য একজনের সাথে সহ্য করি, তা আমি সবার সামনে ওকে এইভাবে মানে লজ্জা পাওয়ার অ্যাক্টিং করে। এতক্ষণ তানভীর চুপ থাকলো, এখন সে চুপ থাকতে পারলো না। সে বাবার সামনে বলতে নেয়, বাবা এসব মিথ্যে, তুমি আমার কথাটা শোনো।
তানভীর আর কিছু বলার আগে ওসমান সাহেব তানভীর গালে চড় বসিয়ে দেয়, যে নাকি আজ পর্যন্ত নিজের মেয়ের গায়ে ফুলের টোকা করতে দেয়নি, সে আজ তাকে চড় মারল। তানভীর ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা। ওসমান সাহেব বলে, চুপ, একদম চুপ। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? আমি জানতাম তুই একটু জেদি, কিন্তু তাই বলে তুই এতটা নিচে নামতে পারলি? তুই যে এমন হবি তা আমি স্বপ্নেও ভাবিনি। তোর মা মারা যাওয়ার পর তোর কোনো ইচ্ছে আমি কমতে রেখেছিলাম বল? তুই ঢাকায় গিয়ে পড়ালেখা করবি, তাও করতে দিয়েছি। তোকে ফুল ফ্রিডম দিয়েছি। আজ সেই ফ্রিডমের এমন শিক্ষা দিলে আমায়? আমার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিলে। কি জানি কাকে না কাকে বিয়ে করেছিস। তোর এই জেদের জন্য আমাকে বারবার অপমানিত হতে হয়। নির্বলে, ও শ্বশুরমশাই, আমি যে কেউ না বুঝলেন? আপনি হয়তো আমায় চিনেন নাই। নীর রহমানের নাম তো শুনছেন, তাই না? দ্য ওনার অফ এডিবি কোম্পানি অ্যান্ড দ্য নাম্বার 1 বিজনেসম্যান অফ ঢাকা সিটি। আমি সেই নীর রহমান। চাইলে খোঁজ করে দেখতে পারেন। পিছন থেকে কে যেন এসে বলে, হ্যাঁ, ও সত্যি নীর রহমান, ঢাকার টপ বিজনেসম্যানের মধ্যে একজন। ওসমান সাহেব তা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নীরের দিকে শান্ত চাহনিতে তাকিয়ে বলে, এখন তুমি কি চাও? নীর বলে, আমি আমার বউকে চাই। ওকে নিজের সাথে করে নিয়ে যেতে চাই। ওসমান সাহেব বলে, আচ্ছা তাই হবে। তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো, কিন্তু এর আগে আমার একটা শর্ত আছে। নীর বলে, আমি সব শর্তে রাজি। ওসমান সাহেব বলে, তুমি যে এখন আমার মেয়ের এত বড় সর্বনাশ করলে, ওর যে মান সম্মান সব মাটিতে মিশালে, তা এখন তোমাকেই ঠিক করতে হবে। তোমাকে এখন এই মুহূর্তে সবার সামনে ওকে বিয়ে করতে হবে। পুরো দুনিয়ার সামনে ওকে এখন তোমার নিজের স্ত্রীর হিসেবে পরিচয় দিতে হবে। নীর বলে, এতে আমার কোনো অসুবিধা নেই। তানভী এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারল না। সে বলে ওঠে, কিন্তু আমি না, আমি ওকে বিয়ে করব না, কোনো মতেই না। আমি মরে যাব, কিন্তু তাও ওকে বিয়ে করব না। ঠাস করে একটা চোরের আওয়াজ হয়। তানভীর গালে হাত দিয়ে তার বাবার দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে। ওসমান সাহেব বলে, আরেকটা কথা বললে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। এত কিছু করার পর তুই কোন মুখ দিয়ে বলছিস যে তুই এই বিয়ে করবি না? ছেলেটার সাথে এমন করার পর যে ও তোকে সসম্মানে নিজের স্ত্রীর অধিকার দিচ্ছে, তোকে মেনে নিতে চাচ্ছে, তারপর তুই কোন মুখে মানা করছিস? তানভীর বলল, বাবা, তুমি তুমি যাই বলো, আমি ওকে বিয়ে করব না মানে না। ওর মতো মানুষের সাথে আমি থাকতে পারবো না। ওসমান সাহেব বলে, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। তানভীর বলে, বাবা, এই ছেলের জন্য তুমি আমায় এটা বলতে পারলে? ওসমান সাহেব বলে, হ্যাঁ পারলাম। কেন পারবো না তুই বল? আমার যা মান সম্মান ছিল তা তো ধুলে মিশিয়ে দিলেন। এখন যতটুকু সম্মান আছে তা শেষ করে দিস না। আজ তোর জন্য আমার মাথা নিচু হয়ে গেছে। যে মেয়েকে নিয়ে আমি একসময় গর্ব করতাম, সে আজ আমার মাথা নিচুর কারণ। তুই কীভাবে এইভাবে অন্য একজনকে ঠকাতে পারলি? কিভাবে? এখন তুই বল, তুই এই বিয়ে করবি কি না? তার মেয়ে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। তা দেখে ওসমান সাহেব বলেন, বলো। তানভীর বলল, আমি রাজি। এই শুনে নীর একটা পৈশাচিক হাসি দিল আর বলল, এই না হলো আমার বউ? কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। তানভীরকে কবুল বলতে বললে তানভীর কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। অনেকবার জিজ্ঞেস করার পরও তানভীর কিছু বলল না। তখন ওসমান সাহেব সামনে এসে বললেন, মা, কবুল বলো। তানভীর বাবার দিকে অশ্রুভরা নয়নে তাকায়। তা দেখে ওসমান সাহেব বলেন, যে ভুল তুই করেছিস তা তো তোকে শুধরাতে হবে, তাই না? আর নিজের ভুলকে এখন শুধরানোর এই একটাই উপায়, কবুল বলে দে মা। তানভীর এতক্ষণ মনোযোগ দিয়ে তার বাবার কথাগুলো শুনছিল। সেও ভাবতে থাকে, হ্যাঁ, যে ভুল আমি করেছি তা আমাকেই শুধরাতে হবে। নীরকে ভালোবাসে আমি যে ভুল করেছি তার মাসুল তো আমায় দিতেই হবে। কিন্তু এর মাঝে আমি আমার বাবার সম্মান নষ্ট হতে দেব না। এখন যা করার আমারই করতে হবে। এসব মনে মনে ভেবে
তানভি কিছুক্ষণ চুপ থাকে, তারপর একটা দীর্ঘ শ্বাস নিয়ে কবুল বলে ফেলে। এইভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় ওসমান সাহেব তার মেয়েকে ধরে কান্না করলে আর বলেন, মা, আমাকে মাফ করে দিস। আজই প্রথম তোর গায়ে হাত তুলেছি আমি। যাকে আজ পর্যন্ত ফুলের টোকাও পড়তে দেয়নি তাকে মেরেছি আমি। মাফ করে দে। কি করব বল? এইসব শুনে আমার মাথা ঠিক ছিল না। তুই যে এমন করবি তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তার উপর সমাজের এইসব কথা, তাই আমি বাধ্য হয়ে এমন করেছি। এবার তানভীও কান্নামাখা কণ্ঠে বলে, না বাবা, তুমি মাপ চাইছো কেন? দোষ তো আমারই। এসব কিছু আমার জন্য হয়েছে। ভুল যখন করেছি তার মাসুল তো আমায় দিতেই হবে, তাই না? তুমি চিন্তা করো না, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। এইসব আমার ভাগ্যেই ছিল, তাই এমন হয়েছে। তুমি এইসব নিয়ে ভেবো না। তুমি প্লিজ তোমার খেয়াল রেখো আর ওষুধগুলো ঠিকমতো খেও। ওসমান সাহেব বলে, নিজের খেয়াল রাখিস মা, মনের মধ্যে কোনো ক্ষোভ রাখিস না। আমি যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি। তানভীর বলল, বাবা। ওসমান সাহেব নীরের হাত ধরে বললেন, আমার মেয়ের খেয়াল রেখো। তোমায় ভরসা করে ওকে দিলাম আমি। নীর বলে, অবশ্যই শ্বশুরমশাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওর আমি ভালো মতো খেয়াল রাখবো। আফটার অল আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। এই বলে নীর তানভীকে গাড়িতে বসায়, তারপর গাড়ি ছেড়ে দেয়। কারো মুখে কোনো কথা নেই। অনেকখানি পথ যাওয়ার পর তানভীর নিজের মুখ খুলে, কি খুশি তো এবার? নীর বলে, আমি আবার কেন খুশি হতে যাব? অবাক হয়ে বলল। তানভীর বলে, তুমি যা করতে চেয়েছিলে তা তো করতেই পেরেছ। তোমার তো খুশি হওয়ারই কথা, তাই না? নীর বলে, তুমি ভালো করে জানো আমি যা চাই তা হাসিল করে ছাড়ি, আর আমি যা চাই তা এখনও পূরণ হয়নি। সবে মাত্র তো শুরু। এখনও আরও অনেক কিছু আমার করার বাকি আছে। তানভীর বলে, আর কি করার বাকি আছে শুনি? সব তো শেষ করে দিলে। নীর বলে, এখনও কিছু শেষ হয়নি। তুমি যদিও শেষ করতে চেয়েছিলে, কিন্তু তা শেষ হয়নি, বরং শুরু হয়েছে। তুমি শুরু করেছো এইসব। আজ যা হয়েছে সব দোষ তোমার। আচ্ছা, কি দোষ ছিল আমার যে তুমি আমার সাথে এমন করলে? তানভীর বলে, কেন করেছে তা তুমি নিজেকে জিজ্ঞেস করো। তুমি যে জঘন্য কাজটা করেছো, তারপর তোমার কি এটাই পাওনা নয়? নীর বলে, কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? তানভীর বলল, তুমি তুমি হঠাৎ করে তানভীর মাথায় ঘুরে ওঠে, তারপর একদম নিস্তেজ হয়ে নীরের উপর ঢলে পড়ে। তানভীরকে এইভাবে ঢলে পড়ে দেখে নীর হাইপার হয়ে যায় আর আস্তে আস্তে তানভীর গালে থাপ্পড় দিতে থাকে। নীর বলে, তানভীর কী হয়েছে তোমার? এই তানভীর, চোখ খোলো। এই তানভীর। নীর ড্রাইভারকে বলল গাড়ির স্পিড বাড়াতে। কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় পৌঁছে যায়। নীর তানভীরকে কোলে নিয়ে বাসার ভিতরে ঢুকে সোজা বেডরুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পড়ে। নীর গাড়িতে থাকতেই ওর ফ্যামিলির ডাক্তারকে কল করে আসতে বলে দিয়েছিল। ডাক্তার এসে তানভীরকে দেখলো আর বলল, দুর্বলতার কারণে এমন হয়েছে। তানভীর শরীরে রক্তশূন্যতার অভাব রয়েছে, তার উপর ভিটামিনের অভাব রয়েছে। ওর দিকে স্পেশালিভাবে নজর রাখতে হবে। ডাক্তার আর কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। নিয়ে তানভীর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, আমাদের লাইফে তো এমনও হওয়ার কথা ছিল না। আমরা না একসাথে কত স্বপ্ন বুনেছিলাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিলে, সব উজাড় করে দিলে। কেন করলে এমন? কেন তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে? জানো, আমার লাইফে সবচেয়ে বড় আঘাতটা তুমিই করলে। আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমার সাথে এমন করবে। কেন করলে আমার সাথে এমন? কেন? এই বলে নীরের চোখ দিতে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল।
রাত 12টা বাজে। তানভীর ধীরে ধীরে তার চোখ খুলছে। সে আস্তে করে উঠে বসে মাথাটা চেপে ধরে, আর তারপর পুরো রুমে চোখ বোলাতে শুরু করে। সে বুঝতে পারছে সে এখানে কিভাবে। তারপর তার আস্তে আস্তে সব কথা মনে পড়তে থাকে। তখনই নীর রুমে কিছু ফ্রুটস আর জুস নিয়ে রুমে আসে। তানভীর নীরকে দেখে তার মুখ ঘুরিয়ে নেয়। নীর তানভীর পাশে বসে। নীর বলে, নাও কিছু খেয়ে নাও, তোমার শরীর অনেক দুর্বল। এই বলে তানভীর সামনে খাবার ধরতে সে তা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর দাঁড়িয়ে যায় আর বলে, আর চিল্লি চিল্লি বলে, আমি তোমার হাতের কিছুই খাবো না, চলে যাও এখান থেকে। তোমার সাহস কীভাবে হলো এসব করার? নীর বলে, আমার সাহসে দেখছো কি তুমি? আমি যে কী আর কী কী করতে পারি তার ধারণা তুমি রাখো না, বুঝছো? তানভীর বলে, তোমার মতো অমানুষ কী করতে পারে তা আমার ভালো মতো জানা আছে। নীর অমানুষ কথা শুনে তার মাথা রক্ত চড়ে বসে। সে এসে শক্ত করে তানভীর চুলের মুঠি ধরে, এতে এতে তানভীর কিছুটা ব্যথা পায়। নীর তানভীরকে নিজের কাছে এনে বলে, আমি অমানুষ হই আর যাই হই, তোকে এই অমানুষের সাথে সারা জীবন থাকতে হবে, বুঝলি? তানভীর বলে, তোমার সাথে থাকার চেয়ে আমি মরা বেশি পছন্দ করব। মুখ অন্যদিকে ঘুরিয়ে নীর আরেক হাত দিয়ে তানভীর গালে চেপে ধরে তার দিকে মুখ করে বলে, তার হচ্ছে না বউ, তোমাকে আমার সাথে থাকতে হবে। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিট, প্রতিটা মুহূর্তে তোমাকে আমার সাথে থাকতে হবে। এই কথা তোমার মাথায় ঢুকিয়ে নাও। তানভীর বলে, কেন করছো এমন? কী চাই তোমার? কেন ফিরে এসেছো তুমি আবার? নীর একটু মুচকি এসে বলে, কিসের জন্য এমন করছি তা তোমার অজানা নয়, আর আমার কী চাই তা তুমি ভালো করেই জানো। যে ভুল তুমি করেছো তার মাসুল দেবে না, তা কেমনে হয়? তানভীর বলে, ওইটা কোনো ভুল ছিল না, আমি যা করেছি তা একদম ঠিক করেছি, যার জন্য আমার মনে বিন্দুমাত্র আফসোস নেই। নীর বলে, ভেবেছিলাম নিজের ভুল বুঝে মাপ চাইবে, কিন্তু না, তুমি তো কোনোদিন নিজের ভুল স্বীকার করতেই শেখোনি, না এখন না তখন। বিশেষ করে তুমি যদি সামান্য পরিমাণ অনুতপ্ত হতে না, খুশি খুশি তোমায় আবার আপন করে নিতাম, ভুলে যেতাম তুমি আমার সাথে কী করেছিলে। তানভীর বলল, আমি কেন অনুতপ্ত হবো? আমি যা করেছি একদম ঠিক করেছি, তোমার মতো অমানুষের সাথে এমনই হওয়া উচিত। নীর তানভীরকে ছেড়ে বলে, বারবার বলেছিলাম যেখানে ইচ্ছে সেখানে আঘাত করো, কিন্তু বুকের বাঁ পাশটার দিকে আঙুল দেখিয়ে এইখানে করো না, আমি সইতে পারবো না। আর তুমি আমায় এই জায়গাতে আঘাত দিলে, তাও আবার নিজের হাতে। দেখো, তোমার দেওয়া আঘাত এখনও আছে। নীর কিছু দেখাতে নিলে তানভীর চিৎকার দিয়ে বলে ওঠে, না, আমি কিছু দেখতে চাই না, নিজের চোখ হাত দিয়ে ঢেকে। নীর একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, নিজের দেওয়া আঘাত নিজে দেখতে পারছো না, তাহলে আমি কিভাবে তা বয়ে বেড়াচ্ছি? একবার ভাবলে না, এসব করার আগে তুমি যা করেছো তার মাসুল তোমায় দিতে হবে। বি রেডি জান। এখন থেকে তোমার সাথে যা হবে তা তুমি ভাবতেও পারবে না। এখন থেকে তুমি সে প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে দোষ দিবে যা তুমি আমার সাথে কাটিয়েছো। তুমি অভিশাপ দেবে সেই মুহূর্তকে যখন আমার সাথে দেখা হয়েছিল। তানভীর বলে, তুমি কী ভেবেছো তুমি যা বলবে তা আমি চুপচাপ করে মাথা পেতে নেব? তাহলে সেটা তোমার ভুল ধারণা। আমি দেখব তুমি কিভাবে কী করো। আমি যদি দুর্বল ভেবে থাকো, আমাকে যদি দুর্বল ভেবে থাকো, তাহলে তুমি বড্ড ভুল করছো। আমি আর আগের মতো নেই যে তোমার কথার বাধ্য হব। নির্ভরে, জানি তুমি আর আগের মতো নেই, তা তো নিজের হাতে নিজেকে ভালোবাসা শেষ করে দিতে তোমার হাত কাঁপলো না? আচ্ছা, কি কমতি ছিল আমার ভালোবাসায় যে তুমি এমন করলে? কিভাবে পারলে নিজের ভালোবাসার মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করতে? তানভীর বলে, সেটা ভালোবাসা না, মোহ ছিল। অল্প বয়সের করা এই ভুল ছিল, আর কিছুই না। আমি আর যাই হোক কোনো খুনিকে ভালোবাসতে পারি না। তানভীর কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি খুনি। তুমি আমায় খুনি হতে বাধ্য করেছো। তোমার দেওয়া আঘাত আমাকে খুনি বানিয়েছে। তোমার জন্য আমি আমার সব অনুভূতি, আবেগ, ফিলিংসকে খুন করেছি তোমার জন্য, আমার ভালোবাসা। আচ্ছা, তুমি না আমায় ভালোবাসো না, তাহলে কেন তোমার দেওয়া আঘাত তুমি নিজে দেখতে পারছো না? কেন আমায় আঘাত করার সময় তোমার চোখে পানি ছিল? কেন যখন আমি তোমার আশেপাশে থাকি তখন তোমার মধ্যে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয়? কেন আমি পাশে থাকলে তুমি নিজেকে নিরাপদ মনে করো? কেন? তানভীর বলল, জানি না, আমি কিচ্ছু জানি না। নীর বলে, তোমার এই অস্থিরতায় বলে দিচ্ছি তুমি জানো এর উত্তর, কিন্তু তুমি মুখে প্রকাশ করতে চাও না। কিন্তু এখন তাতেও লাভ হবে না। তোমায় আগেই বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করো যে আমি যাতে ফিরে না আসি, আর তা না হলে আমি কি করব আমি নিজেও জানি না। এখন যখন ফিরে এসেছি তখন তো তোমায় এর ফল পেতেই হবে। এই বলে তানভীরকে হাত মোচড় দিয়ে উল্টো করে ধরে। এতে তানভীর ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। নীর তা দেখে একটা পৈশাচিক হাসি দিয়ে বলে, এখন তো শুধু শুরু জান, এর চেয়ে বেশি কষ্ট তোমায় সহ্য করতে হবে। আমার দেওয়ার প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা ছলনার মাসুল তোমায় দিতে হবে। এই বলে নিয়ে তানভীরকে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। ধাক্কা দেওয়ার ফলে তানভীর সেন্টার টেবিলের উপর গিয়ে বাড়ি খায়।
আর্য তার মাথায় কোনা দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু এই আঘাত যেন তার হৃদয় আঘাতের সামনে কিছুই না। সে যে কষ্ট বই বেড়াচ্ছে তার সামনে এই কষ্ট অতি নগ্ন। তানভীর সেখানে বসে কাঁদতে থাকে। এক সময় সেখানে ঘুমিয়ে পড়ে। রাত 3টার দিকে নীর বাড়ি ফিরে রুমে এসে দেখে তানভীর নিচে শুয়ে আছে। নীর ওর পাশে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর উঠে আসতে দিলে তানভীর মাথার দিকে নজর যায়। অনেকখানি কেটে গেছে আর সেখানে রক্ত জমাট বেঁধে আছে। তা দেখে নীরের বুকের ভিতর মরচে দিয়ে উঠল। সে সাথে সাথে ফার্স্ট এইড বক্স এনে তানভীর রক্ত মুছে ড্রেসিং করা স্টার্ট করে। ড্রেসিং শেষে তানভীর দিকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বলে, কি আজব ব্যাপার তাই না? তোমায় আমি কষ্ট দেব বলে আজ এত ড্রামা করলাম, অথচ তোমার এই সামান্য আঘাত আমার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে আমি নিজেই আঘাত করছি। সেখানে তোমায় কিভাবে কষ্ট দেবো? তুমি পাষাণ হতে পারলেও আমি পারবো না। আচ্ছা, আমি তো আগে এমন ছিলাম না। আমার মনে তো কারোর জন্য কোনো অনুভূতিই ছিল না। পাষাণের থেকে অধম ছিলাম আমি। আর তুমি সেই পাষাণকে মানুষ করে তুললে আর তার মধ্যে অন্যের জন্য অনুভূতি জাগালে, তাকে ভালোবাসতে শেখালে। যেখানে সবাই আমায় ভয় পায় সেখানে তোমায় হারানোর ভয় আমি পেতাম। আমি যেমন পাষাণ থেকে মানুষ হয়েছি, তুমিও মানুষ থেকে পাষাণে পরিণত হয়েছে। তাই তো খুব সহজে নিজের ভালোবাসার মানুষকে শেষ করতে তোমার হাতও কাঁপলো না। নীর কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আচ্ছা কেন করলে এমন আমার সাথে? আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি এমন বিশ্বাসঘাতকতা করলে? কেন করলে এমন? কেন? তোমার সব কথাই তো আমি রেখেছিলাম, সব ছেড়ে দিয়েছিলাম, সব ছেড়ে তোমার কাছে ছুটে এসেছিলাম। তাহলে কেন তুমি আমায় ফিরিয়ে দিলে? জানো, আমি নিজেও চেয়েছিলাম যে আমি মরে যাই, কিন্তু ভাগ্যে হয়তো তা লেখা ছিল না। তোমার সাথে আমার নসিব এখন এমনভাবে জড়িয়ে গেছে যে মৃত্যু বাদে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। কিন্তু তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। আমি যেমন তোমার ভালোবাসার জন্য ছটফট করেছি, তুমিও করবে, তুমিও বুঝবে আমার কষ্ট, খুব ভালো করে বুঝবে। এই বলে নিয়ে তানভীর পাশে শুয়ে পড়ে আর তাকে দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ে। ভোরবেলা বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে তানভীর ঘুম ভেঙে যায়। তানভীর আস্তে আস্তে নিজের চোখ খুলে মাথাটা একদম ভার হয়ে আছে। সে উঠতে নিলে তার শরীরের উপর ভারী কিছু অনুভব করে। সে পাশে তাকিয়ে দেখে নীর তাকে জড়িয়ে ধরে আছে। তানভীর এক ধ্যানে নীরের দিকে তাকিয়ে আছে, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আজ প্রায় 3 মাস পর সে নীরকে দেখছে। আগের চেয়ে মুখটা অনেকখানি শুকিয়ে গেছে, চুলগুলো অগোছালো হয়ে আছে, চেহারায়ও আগের মতো উজ্জ্বলতা নেই। কিন্তু এর মধ্যেও নীরের একটা জিনিস বদলায়নি, তার গোলাপি ঠোঁট দুটো আগের মতনই আছে। তানভীর ইচ্ছে করছে তার ছুঁয়ে দিতে। তানভীর সেই দিকে হাত বাড়াতে তার সে আগের কথা মনে পড়ে। তানভীর এক ঝটকা নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হঠাৎ এমন হওয়াতে নীর ধরফরিয়ে ওঠে। একটুর জন্য নীর খাট থেকে পড়ে যায়নি। তানভীর বলে, এই তোমার সাহস কীভাবে হলো আমাকে স্পর্শ করার? খবরদার আমাকে স্পর্শ করবে না। নীর বলে, তোমাকে স্পর্শ করার পুরো অধিকার আছে আমার। আমি তোমার স্বামী, তাও আবার 2বার বিয়ে করা স্বামী। আর তোমাকে কি আমি এই প্রথমবার স্পর্শ করছি নাকি? এর আগেও তো অনেকবার স্পর্শ করছি। তানভীর বলে, ঘৃণা করি তোমাকে আর তোমার করে সব স্পর্শকে। তোমার সেই স্পর্শের কথা মনে করলে আমার গা ঘিন ঘিন করে। না জানি তোমার এই হাতে কত শত নিষ্পাপ মানুষের রক্ত লেগে আছে, আর তুমি আমায় এই অপবিত্র হাত দিয়ে স্পর্শ করেছো আমায়। ছি! একটানে তানভীরকে নিজের কাছে টেনে এনে বলে, আমি হাতে কোনো নিষ্পাপ মানুষের রক্ত লাগেনি। তুমি ভালো করেই জানো আমি কখনো কারো নিষ্পাপ মানুষকে শাস্তি দেই না। তানভীর বলে, মানি না এসব, তুমি মিথ্যাবাদী। তোমার কাছে সবাই কে নির্দোষ আর কে না তোমার কাছে তা বিন্দুমাত্র মূল্য নেই। মূল্য আছে তো শুধু টাকার, আর কোনো কিছুর মূল্য নেই তোমার কাছে। নীর বলে, আমার কাছে হয়তো কোনো মূল্য নেই, কিন্তু তোমার আছে কি? বরং আমার থেকে তো তোমার কাছে অন্যের মূল্যই নেই। তাই তো তুমি খুব সহজে নিজের ভালোবাসার মানুষকে আঘাত করতে পারলে, তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারলে, তার ভালোবাসাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিলে। তাই তো। তানভীর বলে, তুমি যার প্রাপ্য তুমি তাই পেয়েছো। তুমি খুনি, আর একজন খুনিকে ভালোবাসা যায় না। নীর বলে, তাই না? তাহলে তখন কিভাবে ভালোবেসেছিলে? তানভীর বলে, আমি তো তোমায় কখনো ভালোবাসিনি, আর না ভালোবাসি, আর না কোনোদিন ভালোবাসবো। নীর বলে, ঠিক আছে, এতদিন আমার ভালোবাসা দেখেছো, এখন দেখবে আমার রাগ আর অবহেলা। এই বলে নীর তানভীরকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। আর তানভীর সেখানে বসে কাঁদতে থাকে আর বলে, কেন এমন হলো আমার সাথে? সব কিছু তো ঠিকই ছিল। সব ভুলে তোমায় আপন করে নিতে চেয়েছিলাম তোমায়, কিন্তু এর মাঝে যে আমার সামনে এত বড় সত্যি চলে আসবে তা বুঝিনি। তুমি যা করেছো তা একদম ঠিক করোনি। আজ তোমার জন্য আমি আমার আপন জনকে হারিয়েছি। তোমাকে তো আমি কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। তুমি শুধু আমার থেকেই আমার সব কেড়ে নাওনি, শত শত মানুষের কাছ থেকেও তুমি তাদের সব কেড়ে নিয়েছো, তাদের বাঁচার শেষ অবলম্বনটুকু কেড়ে নিয়েছো। এর জন্য তোমার কোনো মাপ নেই। এই বলে সে কেঁদে ওঠে। কিছুক্ষণ কান্না করার পর সে উঠে দাঁড়ায় আর সোজা চলে যায় ছাদে। তানভীর এই একটা বাজে অভ্যাস, মন খারাপ থাকলে সে ছাদে চলে যায়। আর তখন ছাদের পরিবেশ যাই হোক না কেন, তাকে আর ছাদ থেকে নামানো যায় না। তানভীর
তানভি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে, আর চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে ধুয়ে যাচ্ছে। পুরো শরীর দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন তার মধ্যে জ্বলে থাকা আগুন নিভাতে সাহায্য করছে। আকাশের পানে তাকিয়ে থাকতে থাকতে একসময় তার চোখ দুটো বন্ধ হয়ে আসে এবং আস্তে আস্তে তার শরীর লুটিয়ে পড়ে মাটিতে। এদিকে নীর ডাইনিং রুমে মাথায় হাত চেপে বসে আছে। হঠাৎ করে কলিং বেল বেজে উঠে। নীর ভাবতে থাকে, এই সাত সকাল আবার কে আসলো, তাও আবার এই বৃষ্টিতে। নীর একরাশি বিরক্তি নিয়ে দরজা খুলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিহান নীরকে দেখে তাকে ঝোপটে ধরে বলে, নীর কইছিলি তুই এতদিন? কত খুঁজেছি তোকে, তুই জানিস? নীর বলে, তুই এখানে এই সময়ে? তিয়ান বলে, যখন শুনলাম তুই ফিরে এসেছিস আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটে এলাম তোর কাছে। নীর বলে, আচ্ছা আয় ভিতরে আয়, বস। তিহান আর কিছু না বলে সোফাতে গিয়ে বসে পড়ে। এ হচ্ছে তিহান, নীরের ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড আর নীরের কোম্পানির 20% পার্টনার। দরজা অফ করে দিয়ে তিহানের পাশে বসে। তিহান বলে, এখন বল কী হয়েছিল? তুই এই 3 মাস কই ছিলি, আর তানভি বা কোথায় এখন? তারপর নীর তিহানকে সব খুলে বলে। সব কিছু শুনে তিহান মাথায় হাত দিয়ে বসে। তিহান বলে, এত বড় বিশ্বাসঘাতকতা তানভি এইটা কীভাবে পারলো? ও তো তোকে মেনে নিয়েছিল, তোকে ভালোবেসে ফেলেছিল। তাহলে? নীর বলে, এটাই তো বুঝতে পারছি না, হঠাৎ কী হলো যে ও এমন করলো? তিহান বলে, এমন তো নয় যে তানভি শুরু থেকে এসব করার কথা ভাবছিল, কিন্তু ও সময় ও সুযোগের জন্য পেরে ওঠেনি, আর তখন সব হাতে নাতে পেয়েছে, তখন সে আর সুযোগটা আর মিস করেনি। নীর বলে, না তানভি এমন হতে পারে না। তিহান বলে, সবই হতে পারে, কিন্তু সিওরিটি দিয়ে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তানভি এখন কোথায়, কিছু জানিস? নীর বলে, উপরে। তিহান অবাক হতে বলে, উপরে মানে? নীর তারপর কালকে সব কাহিনী খুলে বলে। তিয়ান সব কিছু শুনে মাথায় হাত দিয়ে বসে। লাইক সিরিয়াসলি, যে তোর সাথে এমন করলো শেষ কিনা তুই ওকেই বিয়ে করলি? নীর বলে, কী করবো বল, আমার যে ওর থেকে অনেক কিছু জানার আছে, আর তার থেকে বড় কথা আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমার একা থাকা সম্ভব না। তিহান বলে, তুই তো আগে এমন ছিলি না, তোর কাছে তো আগে বিশ্বাসঘাতকতা মানে মৃত্যু ছিল। আজ কিনা তোর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা হলো, আর আর তুই কিছু না করে চুপ করে আছিস? নির্ভরে ভালোবাসা সবাইকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, পাথরকে বরফ করে তুলতে পারে। এইসব শুনে তিয়ানের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর বলে, আচ্ছা শোন, তুই তো এই কয়দিন ছিলি না, তো সব আমায় দেখতে হয়েছিল, এর অনেক কিছু হয়েছে, আবার আমার তোর সাথে কিছু দরকারি কথাও আছে। নীল বলে, বল। তারপর তিহান আর নীল কথা বলতে থাকে। প্রায় 2 ঘন্টা পর তাদের কথা শেষ হয়। তখন তিহানের ফোন আসাতে সে চলে যায়। বাইরেও এখন বৃষ্টি করে গিয়েছে, হালকা রোদ ছড়িয়ে পড়ে সব দিকে। নীর উপরে রুমে চলে আসে। এসে পুরো রুমে চোখ বুলিয়ে দেখতে থাকে তানভি কোথায়, কিন্তু না, সে রুমে কোথাও নেই। নীর ওয়াশরুম, বারান্দা সব চেক করলো, না, কোথাও নেই। মীরের বুকে ভেতরটা ধুক করে উঠলো, কোথায় গেল তানভি? নীর পুরো বাড়ি খুঁজতে থাকে। শেষমেশ ছাদের দরজা খোলা দেখে উপরে যায়, আর যা দেখে তাতে নীর একদম দম বন্ধ হয়ে যাওয়ার অতিক্রম। সে দেখে তানভি নিচে পড়ে আছে, গায়ে এখনও সেই বিয়ের পোশাক, পুরো শরীর ভিজে একাকার, জামাগুলো পুরো লেপ্টে আছে শরীরের সাথে। নীর তাড়াতাড়ি তানভি এর পাশে যায় আর আলতো হাতে তার গালে বাড়ি দেয়। গালে হাত দিয়ে সে চমকে ওঠে। পুরো শরীর আগুনের মতো হয়ে আছে, হাত পা বরফের মতো ঠান্ডা আর একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। নীর দ্রুত তানভীকে কোলে নিয়ে রুমে এসে পড়ে। তানভীর জামা থেকে চুই চুই পানি পড়ছে। নীর ভাবছে তানভীকে আগে চেঞ্জ করাতে হবে, তা না হলে আরও সমস্যা হবে। নীর তানভী আর কিছু না ভেবে তানভীর জামা চেঞ্জ করে একটা কামিজ পরিয়ে দেয়। তারপর ডাক্তারকে ফোন করে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার আসে এবং তানভীকে চেক করে বলে, তার এই অবস্থা কিভাবে হলো? এমনি তার শরীরে রক্তের অভাব, তার উপর ভিটামিনের ওর অভাব আছে, আবার কালকে থেকে না খাওয়া, আজ প্রায় 2 ঘন্টা পানিতে ভেজার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন তার শরীর আরও খারাপের দিকে যাচ্ছে। যদি আজকের মধ্যে তার জ্বর না কমে তাহলে তাকে অবজারভেশনে রাখতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আপনি প্লিজ তাকে জোর করে কিছু খাইয়ে তারপর ওষুধগুলো খাওয়াবেন। আর তার শরীর পুরো ঠান্ডা পড়ে গিয়েছে, তাকে হয়তো তাপ দিতে হবে। আপনারা যেহেতু স্বামী স্ত্রী, আপনার মনে হয় প্রবলেম হবে না, আর যদি তার শরীর বেশি খারাপ হয় তাহলে আমাকে জানাবেন। এই বলে ডাক্তার চলে যায়। আর নীরের ভিতর থেকে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। নীর তানভীর দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। ডাক্তার চলে গেল আর নীরের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নীর তানভীর করুণ চোখে তাকিয়ে থাকে। তারপর নীর তার একটা বডিগার্ড দিয়ে ওষুধগুলো আনিয়ে নেয় আর নিজের খাবার রান্না করে নেয়। আবার খাবার রান্না করতে করতে দুপুর হয়ে যায়। তারপর নীর একটা ট্রেতে খাবার আর মেডিসিনগুলো নিয়ে এসে রুমে যায়। তানভী এখনও সেইভাবেই শুয়ে আছে। নীর খাটের পাশে টেবিলে খাবারগুলো রেখে তানভীকে আলতোভাবে ডাক দেয়, কিন্তু তানভীর ওঠার নাম নেই। নীর কোনো উপায় না পেয়ে তাকে উঠিয়ে নিজের বাহুতে চেপে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করে। আজব করার বিষয়,
তানভীর খেয়েও নিচ্ছে। তানভীর আদো আদো করে চোখ খুলছে। তানভীর নিজের পাশে নীরকে দেখেও কিছু বলছে না, বরং আয়েশে নীরকে জড়িয়ে ধরছে। নীরের তাতে একটু অবাক হয়, কিন্তু পরে নিজেকে সামলিয়ে নেয়। নীর তানভীরকে দেখছে একদম বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষে নীর তানভীরকে পানি খাইয়ে দেয়। এখন ওষুধ খাওয়ার সময় তানভীর মর্জি শুরু হয়, সে কিছুতে ওষুধ খাবে না। নীর বলে, বউ প্লিজ ওষুধগুলো খেয়ে নাও। তানভীর বলে, না আমি খাবো না, এই ওষুধ দিতে আমি খাবো না। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে। নীর, বউ এমন করে না, তুমি না আমার লক্ষ্মী সোনা, খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তানভীর বলে, তাও আমি খাবো না, মানে খাবো না। নীর, জান প্লিজ, জিদ করে না। তানভীর বলে, আমার ওষুধ খেতে ভালো লাগে না, আমি খাবো না। নীর তো এখন পড়লো মহা মুশকিলে। অনেক বোঝানোর পরও যখন আর তানভীর মানছে না, তখন নীর উপায় না পেয়ে নিজের মুখে ওষুধ পানি নিয়ে তানভীর ঠোঁট দুটো আঁকড়ে ধরে। পরে তার মুখের ওষুধ তানভীর মুখে দিয়ে দেয়। তানভীর ছোড়াছুড়ি করলেও নীরের সাথে পেরে ওঠে না। নীর সরে আসতে তানভীর নিজের মুখ থেকে ওষুধ বের করতে নিলে নীর ওর মুখে চেপে ধরে, তাই বাধ্য হয়ে তানভীর ওষুধগুলো গিলতে হয়। তানভীর ওষুধ খেয়েছে বুঝে নীর তার হাত ছড়ায়। হাত ছড়ানোর সাথে সাথে তানভীর নীরের উপর বমি করে দেয়। বমির কিছুটা তানভীর উপর পড়ে, কিন্তু বেশিরভাগটা নীরের উপরেই পড়ে। কিন্তু আজব করার বিষয়ে নীরের কোনো প্রতিক্রিয়া নেই। যে নীর সামান্য ধুলো সহ্য হয় না, কোথাও ময়লা থাকে পুরো বাড়ি মাথায় তুলে নেয়, আছে নীর এসব দেখার পরও চুপ। নীর কিছু না বলে আগে নিজের গায়ের টি শার্ট খুলে ফেলে, তারপর তানভীরের কাছে যায়। তানভীর তখন খালি ঢুলছে। নীর কাছে যেতে তানভীর নীরের উপর ঢলে পড়ে। নীর কোনো মতো তানভীরকে ধরে শোয়ায়, তারপর ওকে চেঞ্জ করিয়ে সব পরিষ্কার করে আর নিজেও ফ্রেশ হয়ে নেয়। আর যদি নীর কেউ এভাবে দেখতো, তাহলে নির্ঘাত ছোটোখাটো একটা স্ট্রোক করতো। কেননা নীর কখনো নিজের প্লেট উঠিয়ে ভাত খেয়েছে কিনা সন্দেহ। তার লাইফস্টাইল বিলাসিতা দিয়ে ভরপুর। আফটারঅল ঢাকার নাম্বার 1 বিজনেসম্যান বলে কথা। কিন্তু এর বাদেও নীরের আরেক পরিচয় আছে, যা আস্তে আস্তে জানতে পারবেন। নীর ফ্রেশ হয়ে এসে দেখে তানভীর শরীর কাঁপছে। নীর তাড়াতাড়ি তানভীর উপর কম্বল জড়িয়ে দেয়। না, কোনো কাজ হচ্ছে না। নীর তাড়াতাড়ি একটা বাটিতে পানি এনে তার মধ্যে কাপড় ভিজায়, আর তানভীর মাথায় জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ এইভাবে জলপট্টি দেয়, কিন্তু তানভীর কাঁপুনি কমছেই না। নীর বাধ্য হয়ে তানভীর পাশে গিয়ে ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে শুয়ে পড়ে। তানভীর উষ্ণতা পেয়ে নীরকে বুকে ঘাপটি মেরে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে তানভীর কাঁপুনি কমতে শুরু করে। এতে নীর কিছুটা রিল্যাক্স হয়। কিছুক্ষণ পরে কিছু শব্দ কানে আসে। নীর তাকিয়ে দেখে তানভীর কি যেন বিড়বিড় করছে। নীর তার কান তানভীর কাছে নিয়ে শোনার চেষ্টা করে তানভীর কি বলছে, আর তারা সে শুনতে পায়, নীর প্লিজ আমায় ছেড়ে যেও না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, খুব ভালোবাসি তোমায়, খুব প্লিজ যেও না প্লিজ। কিছুটা অস্পষ্টভাবে বললেও নীর বুঝে গেল তানভীর কী বলতে চাচ্ছে। এসব শুনে নীরের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, আর সে তানভীর দিকে তাকিয়ে বলে, এই কেমন খেল খেলছো তুমি? যেখানে কষ্ট পাওয়ার কথা তোমার, সেখানে কষ্ট পাচ্ছি আমি। যেখানে তোমার ভিতর আগুন জ্বলার কথা তোমার, সেখানে আমার ভিতর আগুন জ্বলছে, কাতর হয়ে যাচ্ছে তোমার ভালোবাসার জন্য। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করার পর আমি তোমায় ঘৃণা করতে পারছি না। তুমি আমায় যে বুকে আঘাত করেছিলে, আমিও তোমায় সেই একই জায়গায় আঘাত করতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার পক্ষে যে এটাই সম্ভব না। তুমি তোমার ভালোবাসার মানুষকে আঘাত করতে পারলেও আমি যে পারবো না। কই ভেবেছিলাম তোমায় কষ্ট দেবো, তোমায় তিলে তিলে মারবো, কিন্তু না, তোমায় কষ্ট দিয়ে আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি। তোমার এই মুখের দিকে তাকিয়ে আমি যেন সব ভুলে যাই তো আমার সাথে হওয়ার অন্যায়ের কথা, তোমার ধোকার কথা। পারবো না, আমি তোমায় কষ্ট দিতে পারবো না, তোমার থেকে দূরে থাকতে। একবার ঠিক হও, আমি সব আগের মতো করে দেবো। চাই না আমি জানতে কেন করেছিলে এমন, এখন আমার শুধু তোমাকেই প্রয়োজন। এই বলে নীর তানভীরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তানভীরও নীরের বুকে শুয়ে থাকে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। তানভীর এখন প্রায় সুস্থ। সেদিন রাতে তানভীর জ্বর কমে আসে, যার ফলে তাকে আর হসপিটালে নিতে হয়নি। নীর দিন রাত তানভীর সেবা করেছে। তানভীর প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রেখেছে সে। তানভীরও এইবার নীরকে পর্যবেক্ষণ করছে। নীরের কাছে সে কিছুটা অবাকই হচ্ছে, কেননা নীর আগে কখনো এত কাজ করেনি, আর না তাকে করতে দেখেছে। সে তো নীরকে শুধু অর্ডার করতে দেখেছে। আজ নীরকে বড় অচেনা লাগছে। আসলে কি সেই নীর যাকে সে একসময় খুব ভয় পেত, তাকে দেখলে ভয়ে প্রাণ উড়ে যেত। এসব ভাবনার মধ্যে কখন যে নীর তার পাশে এসে বসেছে, তা তানভীর বুঝতে পারেনি। নীর তানভীরকে অন্যমনস্ক দেখে ওর কাঁধে হাত রেখে বলে, জান দেখো, তোমার জন্য নাস্তা এনেছি, খেয়ে নাও। তানভীর এবার বাস্তবে ফিরে আসে, আর এক ঝটকায় নীরের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে নেয়। এতে নীর কিছুটা অবাক হয়। তানভীর বলে, খবরদার আমায় ছোঁবা না, আমাকে ছোঁয়ার অধিকার নেই তোমার। নীর বলে, আমার অধিকার আছে কি নাই তা তুমি ভালো করেই জানো। তোমার উপর আগেও আমার অধিকার ছিল, আর এখনও আছে। আর তোমাকে ছোঁয়ার কথা বলছো, তোমাকে ছোঁয়ারও আমার সম্পূর্ণ অধিকার আছে। আর ভুলে যেও না, এই কয়েকদিন তোমার জামা আমি চেঞ্জ করিয়েছি, তোমার নিজের সাথে মিশিয়ে রেখেছি, তোমাকে জড়িয়ে শুয়ে রয়েছি। তোমার প্রতিটা অঙ্গে শুধু আমারই স্পর্শ রয়েছে। তানভীর বলে, চুপ, একদম চুপ, চলে যাও এখান থেকে, আমি তোমার চেহারাও দেখতে চাই না।
নীর বলে, কথাটা কি আমার বলা উচিত ছিল না? তুমি যা আমার সাথে করেছো তারপরও কি এইসব ব্যবহার মানায়? যেখানে আমি সব ঠিক করতে চাচ্ছি সেখানে তুমি আমার আবার সে একই জিনিস তুলে আনছো। তানভীর বলে, আমি চাই না কিছু ঠিক করতে, চাই না, তোমার সাথে আমার পক্ষে সম্ভব না, কোনো মতেই না। নীর বলে, তাহলে আগে কিভাবে থেকেছো, কিভাবে আমার সাথে দিনের পর দিন সময় কাটিয়েছো, কিভাবে আমাকে নিয়ে স্বপ্ন বুনেছো, আমাকে ঘিরেই নিজের দুনিয়া তৈরি করেছো, বলো। তানভীর বলে, জানি না, কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি, আমি তোমায় এখন ঘৃণা করি, সব থেকে বেশি ঘৃণা করি, তোমায় আমার সহ্য হয় না। নীর এবার তানভীর বাহু দুটো চেপে ধরে বলে, কেন সহ্য হয় না? কেন? কি এমন করেছি আমি যার জন্য আমি তোমার কাছে অসহ্যের কারণ? যার জন্য আজ তুমি আমায় ভালোবাসার জায়গায় ঘৃণা করো, বলো। তানভীর বলে, কেননা তুমি খুনি, আর আমি যাই হোক কোনো খুনিকে ভালোবাসতে পারবো না। নীর বলে, খুনি আমি নাকি তুমি? এসব কথা তো আমার বলা উচিত ছিল। আমি যদি খুনি হই তাহলে তুমি আমার থেকে নিকৃষ্ট খুনি। কেননা যে নিজের ভালোবাসার মানুষকে খুন করতে পারে সেই এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আর তুমি সেই। তানভীর বলে, আমি যা করেছি একদম ঠিক করেছি, এখন অমানুষের বাঁচার কোনো অধিকার নেই। আর যদি তোমাকে মারতে হলে আমার নিকৃষ্ট হতে, তাহলে আমার আফসোস নেই। নীর বলে, কীভাবে পারলে তুমি এমন করতে? একবারও হাত কাঁপলো না আমাকে গুলি চালানোর সময়? নিজের টি শার্ট টান দিয়ে খুলে বলে, বুকের ডান পাশে একটা গোল ক্ষত দেখা যাচ্ছে, আর তার চারপাশে হালকা রক্ত জমাট বাঁধা। এটা দেখে সাথে সাথে তানভীর নিজের হাত দিয়ে মুখ লুকিয়ে ফেলে। নীর বলে, দেখো, তোমার দেওয়া আঘাত এখনও সতেজ আছে, আমি রেখেছি, কেননা এটা সবসময় তোমার সেই বিশ্বাসঘাতকতার মনে করিয়ে দেয়। রোজ তোমার দেওয়া আঘাত দেখে আর তোমার দেওয়ার প্রতিটি আঘাত প্রতারণা, ছলনার কথা মনে করি। দেখো একবার, দেখো না, কি দেখতে পারবে না? তাই তো। আচ্ছা, যেখানে তুমি নিজের দেওয়া আঘাতে নিজে দেখতে পারছো না, আমার কষ্ট দেখতে পারছো না, সেখানে তুমি কিভাবে দাবি করো যে তুমি আমায় ঘৃণা করো? তানভীর বলে, আমি কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি যে আমি তোমায় ঘৃণা করি, সব থেকে বেশি ঘৃণা করি। নীর বলে, উফ, তুমি আমায় ঘৃণা করো না, বরং আমায় নিজের থেকে বেশি ভালোবাসো, আর আমি এটা 100% শিওর যে তুমি ভালোবাসো। কীভাবে জানো? কারণ তোমার চোখ দুটো তোমার ভালোবাসার জানান দিচ্ছে। তোমার না বলা কিছু কথাগুলো বারবার তোমার মনে উকি দিচ্ছে। আমাকে কাছে পাওয়ার পর তোমার চেহারায় কোনো ভয় বা আতঙ্ক নেই, বরং আছে আমায় ফিরে পাওয়ার এক প্রশান্তি। তোমার মন বেকুব হয়ে আছে আমার কাছে ছুটে আসার জন্য। তোমার এই ক্লান্ত চাহনি বলে দিচ্ছে কত রাত তুমি আমার জন্য নিজের বালিশ ভিজিয়েছো, কত রাত নির্ঘুম কাটিয়েছো। আমার স্মৃতি যে তোমার প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেয়েছে, কিন্তু তুমি এসব মানতে নারাজ। তোমায় আমি ভালো করে চিনি, তুমি মরে যাবে তাও স্বীকার করবে না তুমি আমায় ভালোবাসো। তানভীর নিশ্চুপ, তার কাছে যে এর কোনো উত্তর নেই, কেননা নীর যা বলছে তা একদম সত্যি। সে চাইলেও এসব অস্বীকার করতে পারবে না, আর না স্বীকার করতে পারবে। তানভীর নিশ্চুপ দেখে নীর বলে, জানি না কেন এমন করেছো, আমি নিশ্চিত তুমি শুধু এমন করোনি, অনেক বড় কিছু হয়েছে তাই তুমি এমন করছো। তা না হলে যে আমার সামান্য ক্ষত দেখতে পারতো না, সে কীভাবে আমায় এত বড় আঘাত দিতে পারে? কিন্তু তুমি যা করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। তুমি যা করেছো তার মাসুল হিসেবে তোমায় আমার সাথে আজীবন থাকতে হবে। আমার থেকে তুমি কোনো দিন মুক্তি পাবে না। এই বলে নীর হনন করে যায়, আর তানভীর সেখানে বসে কাঁদতে থাকে। তানভীর বলে, হ্যাঁ, তুমি ঠিক, নিজের চাইতে বেশি ভালোবাসি তোমায়, কিন্তু তুমি যা করেছো তার সামনে আমার ভালোবাসা অতি নগ্ন। তোমার করা সব ভুলের জন্য আজ আমি বাধ্য হয়েছি আমার ভালোবাসাকে মাটি চাপা দিতে। কেননা আমি তোমার সব কিছুর জন্য মাফ করতে পারলেও আমার এমন না করলে তুমি পারতে। কেন এমন করলে? তুমি আমার ভালোবাসা নিয়ে কীভাবে খেলতে পারলে? আমার থেকে এইভাবে সব এইভাবে কেড়ে নিলে? তখন আমার উপরে দিয়ে যা গিয়েছে তা তুমি কল্পনা করতে পারবে না। আর এইসবের জন্য তুমি দেয়, তোমায় কখনো আপন করে নিতে পারবো না আমি। তানভীর এইসব মনে মনে বলছে আর অজরে কাছে সে হাঁটু গেড়ে বসে তার মধ্যে মুখ লুকিয়ে বসে থাকে। আজ তার মনে পড়ে সে আগের দিনের স্মৃতিগুলো নাড়া দিচ্ছে। তার মনে ছুটে যাচ্ছে সেই 3 বছর আগের, যেখানে থেকে তানভীর আর নীরের কাহিনী শুরু হয়। ফ্ল্যাশব্যাক চলবে, ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। বাই দ্য ওয়ে, টুইস্টটা কেমন লাগলো?